তোমার জন্য সব। পর্ব 2। রেহানা পুতুল। ধন্যবাদ স্যার। আপনার ছায়া থেকে দৃষ্টি থেকে আমি দূরে থাকতে ইচ্ছুক। কাট কাট গলায় বলল কলি। কলির ভাবভঙ্গি ও কথায় মাহমুদের মাঝে বিস্ময়ের সীমা রইল না। কলির প্রতি এবার রাগ হল না তার, বরং চুম্বকের মতো আকর্ষণ অনুভব করল। এই হৃদয় ভাঙচুর করা অনুভব তার জীবনে এই প্রথম। সে ধ্যানমগ্ন ঋষির ন্যায় কলির মুখপানে ঠাইচে রইল শীতল চাহনিতে। মাহমুদ প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারল কলির কথায় অভিমান, ক্ষোভ, বিরক্ত উপচে উপচে পড়ছে। একটু কৌশলের আশ্রয় নিল সে। ছাত্রী হয়ে শিক্ষকের কথার মর্যাদা দিবেন না? আপনাকে আমি অনুগত বাধ্য ছাত্রী মনে করতাম। কলি কোন প্রত্যুত্তর খুঁজে পেল না। সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মাহমুদ তাকে নিয়ে একটি ফাস্টফুডে প্রবেশ করল। পিছনে গিয়ে কর্নারের টেবিলটায় বসল। একজন ওয়েটার গিয়ে মেনু লিস্ট দিল। কলির ভারী অস্বস্তি লাগছে। সে টেবিলের উপর মাথা উপর করে রাখল খানিকক্ষণ। কলি, আমি একটু কিছু বলতে চাই আপনাকে। কলি মাথা তুলে নিল। নীরস ভঙ্গিতে বলল, শুনছি স্যার। কলির সামনে মেনু লিস্ট এগিয়ে দিয়ে বলল মাহমুদ। সেটা বলছি। কি খাবেন? যা ইচ্ছে অর্ডার করুন। কিছুই না স্যার। কলি, কিছু অর্ডার তো দিতে হবে। আপনি দিয়ে আপনি খান না স্যার। তাদের দরকার বিলের। একজন খেলো না দুজন খেলো সেটা বিষয় না তাদের কাছে। আপনি কি এটা বুঝতে পারছেন যে অতিরঞ্জিত করে ফেলছেন আমার সঙ্গে? বলুন কি খাবেন? হালকা মেজাজে বলল মাহমুদ। আমি নয়, আপনিই অতিরিক্ত করছেন স্যার, থমথমে সুরে বলল কলি। মাহমুদ হতভম্ব হয়ে গেল কলির নির্দয় আচরণে। মনে অসম্ভব রকমের আঘাত পেল। বেশ খেতে চাচ্ছেন না যেহেতু ফোর্স করব না। যেটা বলতে চাই তা হলো আপনি আমার ছায়াও মারাবেন না। আমার বলা এই কথাটা আমি চূড়ান্তভাবে তুলে নিলাম চিরদিনের জন্য। আপনি এনিটাইম আমার ছায়া ভালোভাবেই মারাতে পারবেন। আর খুব সরি আমার মিস বিহেভিয়ারের জন্য। প্লিজ অভিমান পুষে রাখবেন না। স্যার, আমি ক্লাসের লাস্ট বেঞ্চের একজন সাধারণ স্টুডেন্ট। আমার অভিমান কষ্টে আপনার এত দায় কেন? ভারী মুডে জানতে চাইল কলি। মাহমুদ তপ্ত শ্বাস ছাড়ল। বলল, প্রথমতটা বাকি থাকুক আপাতত। দ্বিতীয়ত, একজন ছাত্রী আমার উপর বিরক্ত। এটা একজন শিক্ষকের জন্য ভালো কথা নয়। তৃতীয়ত, আমার মা আদেশ করেছে আপনাকে সরি বলতে। মায়ের কথার গুরুত্ব আমার কাছে অপরিসীম। আবারও সরি বলছি কলি। কলি এবার বিব্রত হলো স্যারের নমনীয় আচরণে। মার্জিত গলায় বলল, প্লিজ স্যার এভাবে বলবেন না। আচ্ছা বুঝলাম। স্যার উঠি? আমার বাস ধরতে হবে। না, আর একটু। মোটরসাইকেল বনানী টু লালবাগ। রোড ফ্রি থাকলে এই বড়জোর 30 মিনিট। স্যার, আমি বাইকে যাব না। আমার পড়ে যাওয়ার ভীতি আছে। যেভাবে বসলে ভীতি থাকবে না সেভাবে বসবেন। বাইকে না চড়লে ভেবে নিব আপনি এখনো ক্রুদ্ধ আমার উপরে। কলি উঠে গিয়ে নিচে রাস্তার উপরে চলে এলো। মাহমুদ ওয়েটারদের হাতে কিছু সম্মানী দিয়ে ত্রস্ত পায়ে নিচে নেমে এলো। কলি, আমি পৌঁছে দিতে চাই, নয়তো বুঝে নিব আপনি স্বাভাবিক হননি আমার উপর। একদিকে লেট, রাস্তায় জ্যাম, আরেকদিকে মাহমুদের চাওয়া। কলির মানা করার জো নেই। তবুও কলি বিনীতভাবে প্রত্যাখ্যান করল মাহমুদের প্রস্তাব। স্যার, আপনি যা ইচ্ছা ভাবতে পারেন, কিন্তু এটা আমার পক্ষে অসম্ভব। বাস এলে কলি উঠে যায়। মাহমুদের চোখ আরক্ত হয়ে উঠল। বাইকে চড়ে জোরে স্টার্ট দিল। ভাবতে লাগলো কলির কথা। ফাস্টফুডে নিয়েও একটা মেয়েকে খাওয়াতে পারল না। বারবার বলেও বাইকে চড়াতে পারল না। কলির ব্যক্তিত্ব এতটাই প্রখর, ভাঙ্গবে তবু মুচকাবে না। অথচ অন্য কোনো মেয়ে হলে বলার সঙ্গে সঙ্গেই লুফে নিত। বুকের বা পাশটা চিনচিন ব্যথা করে উঠল মাহমুদের।
বিক্ষুব্ধ মেজাজে বাইক দ্রুত গতিতে চলে যাচ্ছে। মাহমুদ কলিকে নিয়ে অন্যমনস্ক হয়ে আছে। সে নিতে পারছে না কলির অপমানগুলো। হঠাৎ একটা প্রাইভেট কারের ধাক্কায় মাহমুদ ছিটকে পড়ে যায় রাস্তার একপাশে। এক দুজন করে মানুষের জটলা লেগে যায়। পুলিশ এগিয়ে আসে। নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে এবং তার বাইক পুলিশের হেফাজতে নিয়ে নিল। মোবাইলের ডায়াল নাম্বার চেক করে বাসায় ফোন দিল। পাগলের মতো কাঁদতে কাঁদতে তার পরিবারের সবাই ছুটে এলো। কলি বাসায় গিয়েই হাত মুখ ধুয়ে খেয়ে নিল। ক্ষুধাটা বেশ চনমনিয়ে উঠেছে পেটের ভিতর। কলির বোন মিলি এলো বাসায়। কিরে আপা, কখন এলি? এই তো বিকেলেই। তোর লেট হলো কেন? ঝড় তুফান বাসের জন্য ওয়েট। এই তো। ওরে আমার ছুলুবুলুটা, আমার মামপাখিটা। দেখি তো। মিলির 3 বছরের মেয়ে সুহিকে কোলে নিয়ে আদর করতে করতে বলল কলি। জুলির লাফিয়ে লাফিয়ে এলো তাদের সামনে। বলল, বড় আপা তোর জন্য একটা শাদির প্রস্তাব আনছে। মোবাইলে ছবি দেখ। মন্দ না বেটা, হিরো হিরো ভাব আছে। কলি হোঁচট খেল। আপা সত্যি? কে? কই ছবি? রেবেকা এসেই চঞ্চন করে উঠল। জুলিকে ধমকে উঠল। পেটে কিছুই হজম হয় না তার। বদ হজমের সিরাপ খাস তুই? পাজি মেয়ে, সব কথা এভাবে বলতে হয়? আম্মু থাক না। বলছে কি হয়েছে? সমস্যা নেই, বলল কলি। এই মিলি তুই ভালো করে বল কলিকে। জুলির তার রুমের বারান্দায় চলে গেল। একটু মন খারাপ হলে বা মা বকা দিলেই সে বারান্দার কোণে গিয়ে চুপটি করে দাঁড়ায়। সেখানে তার একটি ছোট্ট টিয়া পাখি আছে। পাখি পুষতে তার ভীষণ শখ। খাঁচার ভিতরেই থাকে বোন টিয়া পাখিটি। বিভিন্ন উপায়ে কিছু টাকা জমিয়েছিল সে। পরে দুলাভাইকে নিয়ে নিজেই কাটাবন গিয়েছে। তখন অবশ্য তার আর টাকা লাগেনি। মিলির জামাই ছোটশালীকে খাঁচাসহ এই বোন টিয়া পাখিটি কিনে উপহার দিয়েছিল। বহু সাধনা করে টিয়াকে তাদের নামগুলো বলা শিখিয়েছে জুলির। স্বাগতম, শুভসকাল, শুভ দুপুর, শুভ বিকেল শিখিয়েছে। জুলির অফুরন্ত আনন্দ হয় যখন টিয়া নাকি নাকি সুরে জুলির কলি মিলি বলে ডাকে। কলিকে মিলি পাত্রের কথা বলল। তার চাচাচো দেবর হয় সম্পর্কে। কলি মুখের উপর মানা করে দিল। বলল, রিলেটিভের ভিতরে বউ হওয়ার ইচ্ছে নেই আপা, আগ্রহ আসে না আমার। তার মা রেবেকা হই হই করে উঠলেন কপাল চাপড়ে। এমনিতেই রেবেকার মেজাজ রাতদিন তেতে থাকে সংসারে ঘানি টানতে হিমশিম খেতে হয় বলে। তার মধ্যে মেয়েদের এত নকশা খুঁত ধরা তার সহ্য হয় না। সে মিলি ও কলির সামনে এসে বলল, এই পর্যন্ত কতগুলো বিয়ের ভালো ভালো প্রস্তাব আসলো। উনার এটার হলে সেটা হয় না, সেটা হলে ওটা মিলে না, খালি অমিলি খুঁজে পায়। তার জন্য পাত্র অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে। এইখানে খারাপ কিরে মেয়ে? জানাশোনা ছেলে, পরিচিত। আজকাল ভালো ছেলে পাওয়াই তো মুশকিল। প্রায় সবগুলো ছেলের চরিত্রে দোষ পাওয়া যায়। হয় ডিভোর্স হওয়া, নয় 2-3টা প্রেম করেছে, কেউ আবার বিপত্নিক। হা, আহা আম্মু হইছে, চুপ করো, বলল মিলি। রেবেকার মুখ আর থামে না। গজগজ করতে করতে চলে গেল। কলি স্থির হয়ে আছে। মিলি বড় সন্তান বলে বাবা মায়ের জন্য তার ভালোবাসা টান সবচেয়ে বেশি। কেননা জীবনের টানাপোড়েনে তাদের হাহুতাশ দেখেছে খুব কাছ থেকে, ছোটবেলা থেকেই। সে বোনকে সান্ত্বনা দিয়ে বলল, থাক বোন, আম্মুর উপর মন খারাপ করিস না। দেখ আমাদের আম্মু আব্বুর অল্প আয় দিয়ে কত কষ্ট করে সংসার টেনে নিয়ে যাচ্ছে। আমাকে বিয়ে দিয়ে দিল কেন? অর্থাভাবের জন্যই তো। একটা ভাই নেই আমাদের, যে বড় হয়ে চাকরি করবে। কোন ভরসায় 3টা মেয়েকে ধরে রাখবে বল? গ্রামে হলে হাঁস মুরগি, সবজি গাছ, পুকুরের মাছ, ক্ষেতের ধান গাছের নারকেল সুপারি গাছ থেকেও আয় বের করা যায়। একটা মধ্যবিত্ত সংসারে গ্রামে এসব ভালো সাপোর্ট দেয়, যেটা শহরে একদম নেই।
আগে আম্মু আমাদের সবার ড্রেস সেলাই করত। এখন কোমর আর মাথা ব্যথার জন্য সেটাও পারে না। ছুটা বুয়া এসে একবেলা কাজ করে দিয়ে যায়, আর সারাদিন সব কাজ আম্মুরই করতে হয়। তুই যা পড়াশোনা ও টিউশনির ফাঁকে আম্মুকে টুকটাক হেল্প করিস কাজে। জুলি তো তাও করে না, একটু পড়াশোনা, মোবাইলে গেম টিকটিক ও তার টিয়া পাখি নিয়েই পড়ে থাকে। কলির চোখ ভিজে উঠল, অভিমানী সুরে বলল, তাই বলে আমার মন না টানলেও হ্যাঁ বলতে হবে? কারো গলায় ঝুলে পড়ব বাদরের মতো? আমার খরচ অনেকটা আমি কাবার দিই আপা। 3টা মেয়েকে পড়াই তাদের বাসায় গিয়ে গিয়ে। নিজের ব্যক্তিগত খরচ, মোবাইলে রিচার্জ, ভার্সিটির বেতন, জুতা, ব্যাগ, জামাকাপড় সবই আমার টিউশনির টাকা থেকে চলে। জুলিকে দিই কিছু মাঝে মাঝে। অনার্স শেষ হলেই জবে ঢুকে যাব। এখন চাইলে পারবো না, পড়ার ব্যাঘাত ঘটবে। আমি তো অবিরাম চেষ্টায় আছি সংসারের হাল ধরার, তা আমি বেশ জানি কলি। তুই আদর্শ বাবা মায়ের আদর্শ মেয়ে হয়েছিস। নুরুল হক এলেন কলির রুমে। কিছু বললেন না। সারা অবয়ব জুড়ে এক অসহায় ব্যর্থ পিতার নিদারুণ চিহ্ন। 2 মেয়ের মাথায় পিতৃস্নেহের পরশ বুলিয়ে ফের চলে গেলেন নিজের রুমে। ভারী শ্বাস ছেড়ে বিছানার অবসাদগ্রস্ত শরীরের ভার ছেড়ে দিলেন। বাসায় বিয়ে নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা হওয়ার দরুন মিলির অন্য কিছু আর মাথায় এলো না। মাহমুদ স্যারের কথাও মনে হলো না। সে পরের দিন ভার্সিটিতে গেল। ক্লাস টিচার ক্লাস শেষ করে বললেন, মাহমুদ স্যারের 2টা ক্লাস অন্য স্যার এসে নিবে, তিনি আপাতত আসতে পারবেন না। গতকাল বিকেলে বাসায় যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্ট করেছে। হঠাৎ এমন খবরে পুরো ক্লাসে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই স্যারের খোঁজখবর নেওয়া শুরু করল। খেয়ার চোখ ছলছল করে উঠল। সে জিজ্ঞেস করল, স্যার কিভাবে জানলেন? মাহমুদ স্যারের ছোট বোন ফোন করে সকালে হেড প্রধানকে অবগত করেছে। স্যার কোন হসপিটালে? মাহমুদ স্যার, আমাদের দেখতে যাওয়া উচিত না? দুঃখী দুঃখী গলায় জিজ্ঞেস করল রিমি। অবশ্যই উচিত, আমরা সব টিচাররাও একসঙ্গে যাব। মিসেস নাজমা ম্যাডামও যাবেন। স্যার আপনি অ্যাড্রেস লিখে দেন, যার যার ইচ্ছে হয় স্যারকে দেখতে যাবে, বলল রিফাত। তিনি বোর্ডে হাসপাতাল, ডিপার্টমেন্ট ও কেবিন নাম্বার লিখে দিলেন। সেদিন বিকেলে বাংলা বিভাগের সব স্যার ম্যাডামরা মাহমুদ স্যারকে দেখতে গেলেন। স্টুডেন্টরা যে যার মতো গেল দেখতে। খেয়া ও রিমি ঠিক করেছে তার পরের দিন যাবে। কলি এতক্ষণ পিছনে বসে সব শুনেছে। মানবিকবোধ থেকে তারও খুব খারাপ লাগছে স্যারের জন্য। সেও বোর্ড থেকে হাসপাতালের অ্যাড্রেস লিখে নিল খাতার এক কোণে। কলি বাসায় গিয়ে রাতে মাহমুদ স্যারের কথা বলতেই তার বাবা মাগিয়ে দেখে আসতে বলল। কলি ঠিক করল পরের দিন ক্লাস শেষ করেই ঢাকা মেডিকেল যাবে, তারপর বাসায় ফিরবে। বিকেল 5টা। কলি হাসপাতালে গেল। 3তলায় গিয়ে সরাসরি কেবিনে প্রবেশ করল। শুরুতেই চোখে পড়ল মাঝবয়সী 2জন নরনারীকে। পাশে বসা একটি মেয়েও রয়েছে, তার সিনিয়র হবে। কলি তাদেরকে সালাম দিল। কে তুমি? মাহমুদের বাবা বলল। মাহফুজা বলল, কে আর হবে, তার ছাত্রী হবে। কতজন যে এলো দেখতে। বসো মা। কলি দেখতে পেল মাহমুদ বেডে শোয়া। খেয়া ও রিমি তার পাশে দাঁড়িয়ে। খেয়া বিষাদগ্রস্ত মুখে দাঁড়িয়ে আছে। খেয়া বলল, আরে কলি তুইও এলি, ভালোই হলো। তোরা কখন এলি? কলি জিজ্ঞেস করল। আমরা তো গাড়ি নিয়ে এসেছি, আরও আগেই। তুই বাসে এলি? হুম। কলি বিনম্রভাবে বসে আছে বাকি বেডের একপাশে। মাহমুদ কলিকে দেখল, কিন্তু কথা বলল না। কারো সঙ্গেই সে কথা বলেনি। কথা বলা নিষেধ, এবং পারছেও না। কিছুক্ষণ স্যারকে দেখে খেয়া রিমি চলে গেল। কলি বলল, তোরা চলে যাচ্ছিস? হ্যাঁ কলি, তুই থাক, আমরা 2জন তো আরও আগেই আসছি। আর কেবিনে একসঙ্গে বেশি মানুষ দেখলে নার্স এসে ঝাড়বে। এটা রাইট খেয়া, বলল মাহমুদের ছোট বোন আনুষ্কা।
খেয়া তাগিদ দিয়ে আনুশকাকে মনে করিয়ে দিল, আপু স্যারকে হরলিক্স ও ফ্রুটসগুলো খাওয়াবেন। কলি খালি হাতে গেল বলে ইতস্ততবোধ করতে লাগল। তারা দুজন চলে গেলে আব্দুর রহমান বিস্মিত কণ্ঠে ছেলেকে বললেন, এই মাহমুদ খেয়া মেয়েটা যে কত কিছু নিয়ে আসলো, ও তোর স্টুডেন্ট? মাহমুদ মুখ নেড়ে ইশারায় বোঝালো হ্যাঁ। ও মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার বুঝলাম কেন সে এত কিছু নিয়ে আসলো তোর জন্য, এত কেয়ার করলো। এর সঙ্গেই তো তোর বিয়ে ঠিক করেছি আমি, এই মেয়েই তোর পাত্রী, আন্দোলিত কণ্ঠে বলল আব্দুর রহমান। মাহমুদ স্তম্ভিত হয়ে কপাল ভাঁজ করে ফেলল। তার আহত মন ও শরীর আরও আহত হয়ে গেল। দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে সে ভিতরে। ওহ, মাত্রই জানলাম। আপনাকে উষ্ণ অভিনন্দন স্যার, শুভবিবাহ মোবারকবাদ, আন্তরিক হেসে সন্তুষ্টি চিত্তে বলল কলি। মাহমুদ স্তম্ভিত হয়ে কপাল ভাঁজ করে ফেলল। তার আহত মন ও শরীর আরও আহত হয়ে গেল। দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে সে ভিতরে। ও মাত্রই জানলাম। আপনাকে উষ্ণ অভিনন্দন স্যার, শুভবিবাহ মোবারকবাদ, আন্তরিক হেসে সন্তুষ্টি চিত্তে বলল কলি। আমি তোমার কাছে অভিনন্দন চেয়েছি কলি। আজ হাসপাতালে আমি তোমার জন্যই। তোমার আচরণ নিতে পারিনি বলে বেখেয়ালি ছিলাম, ব্রেন ঠিকভাবে কাজ করছিল না। তবে এখন তুমি আসাতে ভালো লাগছে। থ্যাঙ্কস কলি। তোমরা মেয়েরা আসলেই ডেঞ্জারাস, পুরুষকে মারতেও পারো, বাঁচাতেও পারো। মনে মনে বিষাদ ঢেলে কথাগুলো বলল মাহমুদ। মাহফুজা ভেজা স্বরে কলিকে বলল, জানো মা, তোমাদের স্যার আর কোনোদিনও এভাবে বাইক অ্যাক্সিডেন্ট করেনি। তার 18 বছর বয়স থেকে সে মোটর সাইকেল চালায়। ও খুব সাবধানী, যদিও আবার বেশ জেদিও বটে। কাল যে ওর কি হলো, আল্লাহ আমার দিকে চেয়ে ওরে বাঁচিয়ে রাখছে। দেখো, পায়ে 5টা সেলাই দিয়েছে, ছিলে গেল পাটা। ভাগ্যিস মাথাটা রক্ষা পেয়েছে হেলমেট থাকার জন্য। কলি মাহফুজার হাত ধরে সান্ত্বনা দিল। আন্টি, ভেঙে পড়বেন না। আমার তো শুনেই অনেক খারাপ লাগলো স্যারের জন্য, তাই তো ক্লাস শেষ করেই ছুটে এলাম। আল্লাহ রহম করেছেন। মাহমুদ নীরবে কলির কথাগুলো শুনতে পেল। তার অশান্ত হৃদয় উদ্বেলিত হয়ে উঠল নিমিষেই। কলির সঙ্গে আনুশকাও সামান্যক্ষণ কথা বলল পরিচিত হয়ে। তারপর কলি উঠে দাঁড়াল। মাহমুদের বেডের খুব কাছে গেল না, 2 হাত দূরত্ব বজায় রেখে দাঁড়াল। হৃদ্যতাপূর্ণ কণ্ঠে বলল, স্যার আমি আসি। আপনি কি খান না খান তাই কিছু আনতে পারিনি, সরি। সাবধানে পথ চলবেন, নিজের খেয়াল রাখবেন। আমি ফোন দিয়ে খবর নিব। কলি তাদের সবাইকে সালাম দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। মাহমুদ 2 চোখ বন্ধ করে ফেলল। আবারও মনে মনে বলল, তোমার কিছু আনতে হবে না কলি। তোমাকে যে রূপে দেখেছি এই কয়দিন, সেখানে তুমি আমাকে দেখতে এসেছ, সুন্দর করে কথা বলেছ। এটাই আমার জন্য বড় সারপ্রাইজড, এটাই আমার বড় প্রাপ্তি। কলি বাসায় চলে গেল। মাহমুদের কথা বেশিক্ষণ মাথায় রাখল না ইচ্ছে করেই। সামনের সপ্তাহে সেমিস্টার ফাইনাল, তাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়ার টেবিলে বসল। হুট করে খেয়ার কথা মনে হলো তার। আপন মনে বলতে লাগল, খেয়া ফ্যাশনেবল, বড়লোকের মেয়ে। মাঝে মাঝেই দেখতাম মাহমুদ স্যারের সঙ্গে হেসে হেসে কথা বলতো। আর সে যে মাহমুদ স্যারকে পছন্দ করে সেটা পরোক্ষভাবে তো বোঝালি, কিন্তু স্যারকে দেখে তো তেমন মনে হলো না। বিয়েটা কি পারিবারিকভাবে, নাকি স্যারের বন্ধুত্ব ছিল খেয়ার সঙ্গে, যেটা ক্লাসের কেউই বুঝতে পারেনি? ধুর, জাহান্নামে যাক। কি ছাইপাশ ভাবছি নিজের পড়াশোনা রেখে। কলি পড়ায় মনোনিবেশ করল। 3 দিন হয়ে গেল মাহমুদ এখনো হাসপাতালে। সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে, ফোনেও কথা বলতে পারছে, বাসার লোকজন আসা যাওয়ার মধ্যে আছে। সন্ধ্যার পর মাহমুদের ফোন বেজে উঠল। কেবিনে কেউ নেই, তার মা পাশের কেবিনের একটা বাচ্চাকে দেখতে গিয়েছে।
মাহফুজা বরাবরই মানবিক নরম মনের। অচেনা মানুষের দুঃখ বেদনাতেও নিজে জর্জরিত হয়ে যান। টিভিতে পত্রিকায় অপঘাতে মৃত্যুর সংবাদ পেলেও কেঁদে বুক ভাসান। মাহমুদ মায়ের এসব কোমল স্বভাবগুলো তেমন পায়নি, পেয়েছে বাবার মতো। ভিতরে চুরমার হয়ে গেলেও উপর দিয়ে সহজে সেই আবেগ অনুভূতি প্রকাশ করে না। মাহমুদ নাম্বার চিনতে পারল না। রিসিভ করে ম্যারমারে স্বরে হ্যালো বলল। স্যার আসসালামু আলাইকুম, আমি কলি বলছি। কেমন আছেন স্যার? মাহমুদ আপ্লুত হয়ে গেল কলির কণ্ঠ শুনে, কিন্তু কলিকে তা বুঝতে দিল না, মনে মনে আওড়ে নিল। দুর্ঘটনা থেকে দেখি ভালো কিছুর আভাস পাওয়া যাচ্ছে। অন্তত কলি এবার স্বাভাবিকভাবে কথা বলবে অন্য সবার মতো। স্যার চুপ হয়ে আছেন? আচ্ছা সরি, রাখি তাহলে। আপনার হয়তো খারাপ লাগছে কথা বলতে। অ্যাকচুয়ালি আপনার নাম্বার ছাড়া আর কারো নাম্বার আমার কাছে নেই, তাই আপনাকেই কল দিতে হলো। মাহমুদ কলিকে ক্লান্ত গলায় ডেকে উঠল। কলি রাখবেন না, আমি ঠিক আছি। কেমন আছেন? এই নাম্বার কার? আলহামদুলিল্লাহ। আপনি এখন কেমন আছেন স্যার? এটা আমার আম্মুর নাম্বার। আপনার হোয়াটসঅ্যাপে ট্রাই করলাম, পেলাম না। পরে বুঝলাম আপনি অসুস্থ। নেট ইউজ না করাটাই যুক্তিসঙ্গত। আপনার শারীরিক কন্ডিশন এখন কেমন স্যার? শারীরিক কন্ডিশন ভালোর দিকে কলি, মানসিক কন্ডিশন ভালো না। এটা স্বাভাবিক স্যার। একদিকে সামনে আমাদের পরীক্ষা, আরেকদিকে আপনার বিয়ে, সব মিলিয়ে চাপে আছেন আপনি। মাহমুদ ক্রোধে নিজের হাত মুঠি করে নিল, বলল, আপনার ধারণা ভুল কলি, এমন কিছুই না। কলি আলতো হাসল মুঠোফোনের ওপ্রান্তে, হেয়ালি সুরে বলল, আচ্ছা বাদ দেন স্যার, সহজে তো মনে হয় ভার্সিটি আসতে পারবেন না, তাই না স্যার? এই ভিতরে আসা যাবে না, তবে আশা করি আপনাদের এক্সামের সময় আসতে পারব। ধন্যবাদ কলি ফোন দিয়ে আমার খবর নেওয়ার জন্য। কলি বিদায় নিল। মাহমুদ দাঁতমুখ খিচিয়ে বলল, আপনি একটা চিজ কলি, যতই আপনাকে দেখছি অবাক হচ্ছি। আমার নিজের অজান্তেই আপনি আমার মনের বাগিচায় বিচরণ করতে শুরু করেছেন মুক্ত বিহঙ্গের ন্যায়। যতই আমি প্রসঙ্গ তোলার চেষ্টা করি কাছাকাছি হওয়ার জন্য, ততই আপনি দূরত্বের বেড়ি দিয়ে দেন। ভেবেছিলাম পাল্টা জানতে চাইবেন কেন মানসিকভাবে ভালো নেই আমি, তা না করে হেসে উড়িয়ে দিলেন। সেদিনও একই কাজ করলেন। প্রথমত বিষয়টা ইচ্ছে করেই এড়িয়ে গেলাম, যেন আপনার মাঝে কৌতূহলবোধ কাজ করে। মানুষ স্বভাবতই কৌতূহল প্রিয়, উৎসুক, কিন্তু আপনি যেন মনোযোগের সাথেই সেটা স্কিপ করে গেলেন। একবারও জানতে চাইলেন না প্রথমত কি? স্ট্রেঞ্জ কলি, আমিও টিচার হওয়ার দরুন এরও বেশি অ্যাডভান্স হতে পারছি না। উফফস। মাহমুদ সযত্নে কলির মায়ের নাম্বারটা সেভ করে নিল মোবাইলে, হয়তো কাজে লাগতেও পারে। মাহমুদ রিলিজ হয়ে বাসায় চলে গেল। তার অসুস্থতার জন্য ছোট বোন আনুষ্কাও তাদের বাসায় রয়েছে। ড্রয়িং রুমে সবাই বসে নাস্তা করছে, টিভিতে খবর চলছে। মাহফুজা ছেলেকে জিজ্ঞেস করলেন, কিরে তোর সেই অভিমানী ছাত্রী তোকে একবারও দেখতে এল না? এলো তো মা, খেয়া ও রিমি যেদিন আসলো, তারপর যে মেয়েটা এলো সেই তো কলি। আবার গত পরশু ফোন করেও খবর নিল। মাহফুজা বলল, আলহামদুলিল্লাহ, তোর সঙ্গে ইজি হচ্ছে হয়তো। আমি নামটা জিজ্ঞেস করতে ভুলেই গেলাম, তাই বুঝতে পারিনি সেই কলি। এমন জানলে তার সঙ্গে আরো সময় গল্প করতাম। খুব ভালো লাগছে কলিকে আমার। কি আটপৌরে জীবন যাপন, কি পরিপাটি বসার ধরন, পোশাকে কি শালীনতা, ব্যবহারে কি মার্ধতা, কি স্নিগ্ধ কি লাবণ্যময়ী চেহারা। আনুষ্কা বলল, হ্যাঁ আমি তো জানি, সেই মেয়েটাই কলি। নাম জিজ্ঞেস করলাম আর বলল কলি। কিন্তু ভাইয়ার অভিমানিনী কলি মানে? এই ভাইয়া কাহিনী কি বলো না? গলায় উৎসুক ভাব এনে জানতে চাইল মাহমুদের ছোট বোন আনুষ্কা।
মাহমুদ বোনকে নেত্রপল্লব তুলে ইশারায় বলল, এখন বাবা আছে, পরে বলবে সব। আব্দুর রহমান এতক্ষণ অন্যমনস্ক ছিলেন, তাই কলির কথা শুনতে পাননি। মাহমুদ তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, জরুরি কথা। আপনি যে পাত্রীর নাম্বার আমাকে দিলেন সেই মেয়ে তো ধানমন্ডি পড়ে, নাম মাহি। তবে বাড়ির লোকেশন ঠিক আছে, কিন্তু সেদিন বললেন খেয়া। বুঝলাম না। আব্দুর রহমান চকিতে চাইল ছেলের দিকে। উদ্বিগ্ন গলায় বলল, কি বলিস? মাহি ধানমন্ডি পড়ে? আমার তো নাম মনে নেই, কোথায় পড়ে তাও মনে নেই। তবে এই মেয়েটাকেই তো দেখলাম, আমাকে পাছুয়ে সালাম দিল, তার বাবাই ডেকে দেখালো। তুই ভালো করে খবর নিস তো? আচ্ছা, আমি খবর নিচ্ছি সহসাই। বিয়ের মতো মহৎ বিষয় নিয়ে ফাজলামো, বিরক্তিকর কণ্ঠে বলল মাহমুদ। তার মা বলল, কি ভুতুরে কাণ্ড, অন্য মেয়ে ফোন দিবে কেন তোকে? খেয়া মেয়েটা যথেষ্ট ভালো, সুন্দর, আমার পছন্দ হয়েছে। ভাবি হিসেবে আমারও খেয়াকে বেশ ভালো লেগেছে। মিশুক, চটপটে, বন্ধুবৎসল, হাসি খুশি, প্রাণোচ্ছল, এমন মেয়েরাও ভালো মনের হয়। মনে যা আসে মুখে তা বলে দেয়, কোন ভনিতা করে না। মাহমুদ ঝিম মেরে মা বোনের কথা হজম করে গেল বঞ্জি ঔষধির মতো। আব্দুর রহমান চলে গেলে মাহমুদ ছোট বোনকে সব জানালো, এবং সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে কলি মেয়েটার জন্যই তাও জানালো মা বোনকে। তারা দুজন আতঙ্কিত চোখে তার দিকে চাইল। তার মা বড় বড় চোখে জিজ্ঞেস করল, কি বলিস? কিভাবে? মাহমুদ সেদিনের কাহিনী বলল। শুনে তারা দুজন বলল, এখানে কলি মেয়েটা কারণ, কিন্তু সে দায়ী নয়। দায়ী তুমি নিজেই। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছ, ইগোতে লেগেছে বেশ। সে তার স্থানে রাইট, বড্ড অভিমানিনী। মাহমুদ বনে গেল মা বোনের পক্ষপাতিত্ব কথায়। আহাম্মকের মতো চেয়ে রইল তাদের দিকে। তাদের কথায় তার অশান্ত হৃদয়টা লাই পেয়ে গেল। অজান্তেই কলির প্রতি একটা অদৃশ্য টান অনুভব করল সে। ডুবে গেল কল্পনায়। পথ চলায় কাকে কখন কিভাবে ভালো লেগে যাবে তা পূর্ব থেকে জগতের কোন মহামানবও বলতে পারবে না। ক্লাসের লাস্ট বেঞ্চে নিঃশব্দ রাত্রির মতো নিরালায় চুপটি করে বসে থাকা কলি নামের মেয়েটিকে তার ভালো লাগছে কেন? তার কথা সময় অসময়ে মনে পড়ে কেন? উত্তর খুঁজে নেয় মাহমুদ নিজেই। হয়তো কলির প্রখর ব্যক্তিত্ব, প্রবল আত্মসম্মানবোধ, সংযমীভাব, নমনীয় আচরণ, দূরত্ব বজায় রেখে চলা সরল শালীন সাজসজ্জা ইত্যাদি, এসবের জন্যই সে একটা শক্ত আসন গ্যারে বসেছে মাহমুদের হৃদয়ে। নাগালের বাইরের জিনিসকে কাছে পাওয়ার দুর্বার আকর্ষণ মানুষের সেই আদিকাল হতেই। আনুশকার ডাকে ঘোর কাটে মাহমুদের। মাহমুদ সুস্থ হলে একটা ফন্দি আটল মনে মনে। সরাসরি মিট করে নিশ্চিত হতে হবে খেয়ার সঙ্গে। তারপর মাহির সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করল মেসেজ দিয়ে। মাহিও রাজি হল এবং প্লেস জানিয়ে দিল মাহমুদকে। যথাসময়ে মাহমুদ সেখানে চলে গেল। কফি শপে বসে অপেক্ষা করছে। দেখল তার সামনে এসে বসল শাড়ি পরিহিত অচেনা একটি মেয়ে। সুন্দর। হাই হ্যালো পর্ব সেরেই মাহমুদ সহাস্য হেসে জিজ্ঞেস করল, আপনি মাহি? জি না, আমি তনিমা, মাহির ভাবি। মাহি ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কেন? পাত্রী পাত্রকে দেখবে না? তনিমা নিরীহ ঢঙে আকুতিমাখা সুরে মাহমুদকে বিস্তারিত বলল, এবং খেয়া মাহমুদের সঙ্গে মিলিয়ে নিজের ছদ্মনাম মাহি রাখল। তাও জানালো। মাহমুদ ক্রোধান্বিত হয়ে উঠল। চোয়াল শক্ত করেও শান্ত সুরে বলল, ঠিক আছে ভাবি, বুঝলাম খেয়ার প্রবলেমটা। আচ্ছা, দেখি কি করা যায়। আপনি বাইরে গিয়ে খেয়াকে পাঠান। সমস্যা নেই, আগে কথা বলি খেয়ার সঙ্গে। মাহমুদ ক্রোধান্বিত হয়ে উঠল। চোয়াল শক্ত করেও শান্ত সুরে বলল, ঠিক আছে ভাবি, বুঝলাম খেয়ার প্রবলেমটা। আচ্ছা, দেখি কি করা যায়। আপনি বাইরে গিয়ে খেয়াকে পাঠান। সমস্যা নেই,
আগে কথা বলি খেয়ার সঙ্গে। তনিমা আশাবাদী মনে ক্যাফের বাইরে গিয়ে খেয়াকে পাঠালো। সে নিজে গেল না আর। খেয়া ভীরু ভীরু চিত্তে নববধূর মতো লজ্জাবনত মুখে মাহমুদের সামনে গিয়ে দাঁড়ালো। মাহমুদ খেয়ার সামনে উত্তেজিত হল না, তিরিক্ষি মেজাজ দেখালো না। কিছু কিছু সময়ে কাউকে শায়েস্তা করতে হয় শান্ত থেকেই। চট করে তেতে গেলে নিজেরই ক্ষতির সম্ভাবনা প্রকট হয়ে ওঠে। বসুন খেয়া। স্মিত হেসে স্বাভাবিক কণ্ঠেই বলল মাহমুদ। সে খেয়ার আপাদমস্তকে নজর বুলিয়ে নিল একবার। বাহ্যিক গড়নের দিক দিয়ে বিবেচনা করলে খেয়াও সুন্দর, পছন্দ করার মতো মেয়ে, কিন্তু সব সুন্দর সবাইকে টানে না, এটাও নির্জলা সত্যি। কফি ও ফ্রেঞ্চ ফ্রি অর্ডার দিল মাহমুদ। খেয়া দিল চিকেন ললিপপ মাহমুদের জন্য। খেয়া কিছু বলছে না, চুপচাপ খাচ্ছে। মাহমুদ খেতে খেতে খেয়াকে বলল, আপনার ভাবির মুখে ডিটেইলস শুনলাম, এক পাক্ষিক প্রণয় পূর্ণতা আসে খেয়া? স্যার। খেয়াকে থামিয়ে দিল মাহমুদ। নো, প্রশ্ন করেছি আমি। স্যার সাধনায় কিনা হয়। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলব, নয়তো মরে যাব আমি। নিচু মাথায় নিচু স্বরে বলল খেয়া। আপনার ভাবিকে আপনার ছদ্মনামের মাহি সাজিয়ে আমার সঙ্গে কথা বলার কোন প্রয়োজন ছিল কি? স্যার আমি তো সেদিন ভার্সিটিতে আপনার কাছে গিয়েছিলাম এই কথাগুলো বলার জন্যই, কিন্তু আপনি তো বলার কোন স্কোপই দেননি আমাকে, না শুনেই বেরিয়ে গেলেন। তখন আমি বাসায় গিয়ে জানাই, আর ভাবিকে মাহি সাজাই, কারণ আপনি যদি আমার কণ্ঠ শুনে নাম শুনে রেগে যান। তাই লুকোচুরি করতে বাধ্য হয়েছি স্যার, প্লিজ ফরগিভ মি স্যার। তো আমি যদি এখন রেগে যাই? সেজন্যই তো ভাবিকে নিয়ে আসা আপনাকে বুঝানোর জন্য, অসহায় সুরে বলল খেয়া। মাহমুদ বুঝল তনিমার কথা সত্যি নয়। খেয়া কিছুটা সাইকো কিংবা মনোব্যাধিতে ভুগছে, এটা মিথ্যা। যেটা চায় সেটা না পেলে নিজেকে আঘাত করে বসে, এটাও ভুল। সে থোড়াই কেয়ার করা টাইপ মেয়ে, তাই তো আকারে ইঙ্গিতে নিলজ্জের মতো বিয়ের কথা বলতে পারল ছাত্রী হয়ে স্যারকে। কলি মরে গেলেও এ কথা বলতে পারবে না। এখানেই কলি ও খেয়ার পার্থক্য। কি বিপাকে পড়ল সে, চাকরিটাই ছেড়ে দেওয়ার উপক্রম। না, বর্তমানে চাকরি পাওয়া সোনার হরিণ, এটা করা যাবে না। বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। মরতে চাইলেই মরা যায় না খেয়া। পৃথিবীটা অনেক সুন্দর, এখানে বেঁচে থাকতে পারাটাই সবচেয়ে আনন্দের বিষয়। কিন্তু স্যার যেভাবে বাঁচতে চায় তার ব্যতিক্রম হলে লাইফটা দুর্বিষহ হয়ে ওঠে। তা অবশ্যই রাইট। আগে একাডেমিক লাইফ শেষ হোক, পরে বিয়ের কথা ভাবুন। স্যার আমরা এখন না হয় বন্ধু হই, পরে অন্য রিলেশনে এগোবো। আপনাকে কোনোভাবেই পাচ্ছি না বলে বাসায় জানাতে বাধ্য হলাম। সমস্যা নেই, ভালো করেছেন। শুনুন কি বলি, ভার্সিটিতে ক্লাসে বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করবেন না। মিসেস হেড টের পেলে আমার জব চলে যেতে পারে। এত ভালো একটা মর্যাদার জব আমি হারাতে চাই না। আপনি আগের মতোই স্টুডেন্ট হিসেবে চলবেন। স্যার তাহলে কি আমি আপনাকে ফ্রেন্ড ভাবতে পারি? সিউর, তবে বন্ধুত্বের সংজ্ঞাটা ভালো করে জেনে নিবেন। এবার আসতে পারেন। খেয়া উঠে গিয়ে বিল দিয়ে দিল। মাহমুদকে দেয়ার সুযোগই দিল না। মাহমুদ বিদঘুটে মনে বাসায় গেল, পরিবারের সবাইকে সব জানালো এবং বলল, এবার বলো এমন শেমলেস টাইপের একটা মেয়েকে একমাত্র ছেলের বউ বানাবেন? নিজেই পছন্দ করলো আমাকে, নিজেই ভালোবাসলো, নিজেই পরিবার ম্যানেজ করে বিয়ের প্রপোজাল পাঠালো, আমার ন্যূনতম রেসপন্সের তোয়াক্কা না করেই। একমাত্র মেয়ে বলে তারাও ধেই ধেই করে নেচে উঠল মেয়ের কথায়। আশ্চর্য চকচক করলেই শোনা হয় না। তার বাবা চড়া সুরে বললেন, আমি এক্ষুনি ফোন দিচ্ছি তার বাবাকে।
ইয়ার কি? বাবা, আপনার কিছুই করতে হবে না। আমি যেহেতু খোলাখুলি তার সঙ্গে কথা বলেছি, আমাকে হ্যান্ডেল করতে দিন। ওকে, যা ভালো বুঝিস, তার মা বলল। তাহলে কথা বললি যে কণ্ঠ চিনিস নাই? না মা, সে কথা বলেনি। তার ভাবি কথা বলেছে মাহি সেজে। তবে আন্দাজে পরিবারকে ব্লেম দেয়া ঠিক হবে না। মাহি রূপী খেয়া মেয়েটা হয়তো বাসায় বলেছে তুইও তাকে পছন্দ করিস, ব্যক্তিত্বের জন্য প্রকাশ করতে পারছিস না তার কাছে। রাইট বলছো মা। মেবি, সহমত জানিয়ে বলল মাহমুদ। আচ্ছা শোন, ওই কলি মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয় না, একটু গল্প করব। সেদিন চিনতে না পারায় ভালো করে গল্প হয়নি ওর সঙ্গে। মাহমুদের চওড়া কপালে ভাঁজ পড়ল। মুচকি হেসে বলল, কেন? ও ছাত্রী হয়ে স্যারের বাসায় আসবে নাকি? কি এমন বুইরা স্যার বুইরা স্টুডেন্টরে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে স্টুডেন্টদের ফ্রেন্ডলি রিলেশন। আমার ছোট বোন তোর খালা মার্জিয়ার স্বামী তার হাউস টিচার ছিল, পরে প্রেম করে বিয়ে করল। আর তুই একটা ছাত্রীকে বাসায় আনার মুরদ নেই? ওরে আমাকে ফোনে ধরিয়ে দিস। আমার ফোনে নাম্বার এখন নেই। মাহমুদ মায়ের বাচ্চামোপানা দেখে অট্রহাসিতে ফেটে পড়ল। মাকে জড়িয়ে ধরে বলল, আই উইল ট্রাই মাই বেস্ট মাই ডিয়ার মমো। সেই রাতে মাহমুদ খেয়াকে নিয়ে চিন্তা করল প্রচণ্ড বিরক্তি নিয়ে। বিছানায় শুয়ে শুয়ে শব্দ করেই বলল, খেয়া, মিথ্যা ছলনার আশ্রয় নিয়ে কেউ কখনো কারো মনে আসন গাড়তে পারে না, সফল হতে পারে না। প্রথমত তুমি ব্যক্তি হিসেবে ট্রিকি, দ্বিতীয়ত মিথ্যাবাদী, তৃতীয়ত নির্লজ্জ বেহায়া একটা মেয়ে। অতএব তোমার ভরাডুবি দেখতে পাচ্ছি আমি। ফাইনালি যেটা করলে তুমি তোমার ভাবিকে দিয়ে তোমাকে যে রূপে প্রেজেন্ট করলে, আজ আমার কাছে এটা খুব বাজে কাজ করে ফেলেছ। খুব বাজে। তুমি ভেবেছ কি আমি ধরতে পারবো না তোমার চালাকি কৌশলগিরি? তুমি ধনির দুলালি, এভাবেই আমাকে পেয়ে যাবে? যেভাবে কলিকে নাস্তানাবুদ করে সফল হয়েছ তোমার সেই ক্ষুদ্র ইচ্ছায়। কিন্তু একজন মানুষকে জয় করা এত সহজ? তাও মিথ্যা চালাকি শঠতা করে? ইম্পসিবল। আমি তোমার সঙ্গে ফ্রেন্ডলি চলবো না। আবার আমি তোমাকে এটাও বুঝাব না যে আমি তোমাকে ডিসলাইক করি। বিয়ে করব না। আমি তোমার সঙ্গে আগের মতোই স্বাভাবিক আচরণ করব, যেমনটি করি ক্লাসের অন্য সব স্টুডেন্টদের সঙ্গে। তবে এর কারণটা খুব গোপন থাকবে, খুব লুকানো থাকবে। জাস্ট আই হেট ইউ খেয়া। কয়েকদিন পর আজই প্রথম মাহমুদ ক্যাম্পাসে গেল। সেমিস্টার ফাইনাল শুরু হলো বলে, নয়তো সে আজও আসতো না ভার্সিটিতে। ক্লাসে হেঁটে হেঁটে সে পরীক্ষা নিচ্ছে। খেয়া তাকে দেখে তাকিয়ে মিষ্টি করে হাসল। মাহমুদ স্বাভাবিক ভঙ্গিতেই তাকালো। খেয়া একটা গোপন সুখানুভূতি নিয়ে পরীক্ষা দিতে লাগল। মাহমুদ খেয়ার সামনে গেল না ইচ্ছে করেই, কারণ ক্লাসের অনেকেই জানে খেয়া তাকে পছন্দ করে। খেয়া সেটা স্পষ্টতই বুঝিয়েছে সবাইকে। মাহমুদ কয়েকজনের পাশে গিয়ে দাঁড়ালো, পরে কলির পাশে গিয়ে দাঁড়ালো। কলি আর চোখে তাকে দেখে নিল, একবারও মুখ তুলে চাইল না মাহমুদের দিকে। আপন মনে হাত চালিয়ে লিখে যেতে লাগল। মাহমুদও তাকে কিছু বলল না। সামনে টেবিলে গিয়ে পায়ের উপর পা তুলে বসল। ইউটিউবে খেলা দেখতে লাগলো সাইলেন্স করে। তবে সূক্ষ্ম দৃষ্টি রয়েছে স্টুডেন্টদের উপরে। স্যারের নীরবতায় পিছনে ফিসফাস শুরু হলো, এই ওর থেকে হেল্প চাচ্ছে। মাহমুদ সজোরে ডাস্টার দিয়ে টেবিলে আঘাত করল ক্ষুব্ধ চাহনিতে। সবাই আবার চুপ হয়ে গেল। মাহমুদ দেখল খেয়া নকল করছে। খেয়ার ধারণাকে সত্যি করে দিয়ে মাহমুদ না দেখার ভান করে রইল আজ। পরীক্ষার সময়সূচি শেষ হলে স্যার খাতা জমা দিতে আদেশ দিল সবাইকে। সবাই গিয়ে স্যারের সামনে টেবিলে খাতা জমা দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। খেয়া ও কলি সবার শেষে গেল রিভিশন দিয়ে। কলি খাতা রাখতে গেলে মাহমুদ বলল, আপনি খাতা হাতে রাখুন। নিচ্ছি। খেয়ারটা আগে নিই। এতে খেয়া উৎফুল্ল হলো মনে মনে।
বুঝল স্যার তাকে পছন্দ করেছে বলেই তার খাতা আগে নিয়ে নিচ্ছে। খেয়াকে কষ্ট দিয়ে দাঁড় করিয়ে রাখছে। মাহমুদ তার খাতা নেড়েচেড়ে গম্ভীর স্বরে বলল, হুম পিলাফ করেছেন সব। ঠিক আছে খেয়া, আপনি আসুন। খেয়া চলে গেল। কলি নম্রভাবে স্যারের সামনে নিজের খাতা রাখল। মাহমুদ কলির খাতাও নেড়েচেড়ে দেখল। দরজার বাইরে এক পলক দেখে নিল এবং কলিকে আস্তে করে বলল, আসলে টিচার হয়ে এভাবে বলতে সংকোচ হচ্ছে, না বলেও পারছি না। কলি আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। একটু সময় হবে কি? হ্যাঁ স্যার বলেন। এখানে তো প্রবলেম। বাইরে কোন রেস্টুরেন্টে আসুন। ভারী মুডে বলল মাহমুদ। কলি আজ আর আপত্তি করল না। বিনা বাক্য ব্যয় রাজি হল। এমনিতেই ছাত্রী হয়ে বেশি করে ফেলেছে, যথেষ্ট হয়েছে। কোন রেস্টুরেন্ট বলেন স্যার? আমি রিকশা নিয়ে যাচ্ছি। মাহমুদ খুশি হল কলির উপর। আয়োজনে চলে আসুন। আমি বাইক নিয়ে চলে আসছি। চিনেন তো? এই তো পাশেই। চিনি স্যার। আসছি। মাহমুদ কলি রেস্টুরেন্টে বসল। পাশাপাশি নয়, মুখোমুখি চেয়ারে। মেনু লিস্ট এগিয়ে দিয়ে মাহমুদ অনুরোধের ঢঙে বলল, লাঞ্চ করব, অর্ডার দিন। সবই থাকে ওদের আয়োজনে। কলি দোনোমনো শুরু করল, স্যার আমি বাসায় গিয়ে লাঞ্চ করব। স্যারের ইচ্ছার অবমাননা করবেন? কলি মৌন রইল। মাহমুদ নিজেই অর্ডার দিয়ে দিল। কলি জিজ্ঞেস করল, আপনার পা এখন সম্পূর্ণ ভালো হয়েছে স্যার? মাহমুদের মুখটা ভার হয়ে গেল। একটা অব্যক্ত অভিমানের নীল প্রলেপ লক্ষ্য করা যাচ্ছে তার সারা মুখ জুড়ে। বিলম্ব না করেই বলে ফেলল, যদি বলি আমার অ্যাক্সিডেন্ট আপনার জন্যই হয়েছে? বিলিভ হবে? কলি নির্বাক হয়ে মাহমুদের দিকে তাকালো। মাহমুদও কলির চোখের দিকে চাইল, মুখের পাংশুটে ভাব দূর করে করে। কলি দৃষ্টি আড়াল করার চেষ্টা করল এবং বিস্মিত ও ব্যথিত কণ্ঠে বলল, আমার জন্য। ওহো আপনি অন্যভাবে নিবেন না। সেদিন আপনার না খেয়ে চলে যাওয়া হার্ট করে কথা বলা একজন মানুষ ও টিচার হিসেবে নিতে পারিনি। এটা তখন আপনার স্থানে যে কেউ হলেও এমন হতো। ইভেন কোন ছেলে হলেও সেইম ঘটনা ঘটত। ক্লিয়ার? বুঝাতে পেরেছি কলি? তা না হয় বুঝলাম স্যার, কিন্তু এখন তো আমার জন্য হয়েছেন। ভীষণ কুণ্ঠাবোধ হচ্ছে নিজের কাছে। এটা আমি কল্পনাই করতে পারিনি। অনুতপ্তর সুরে নিচু মাথায় বলল কলি। কলির গলা ধরে এলো। বলল, আপনার মিসবিহেভিয়ারের জন্য যতটা আঘাত আমি পেয়েছি, তারপর আমার চালচলনে আপনি যতটা মনক্ষুণ্ণ হয়েছেন, ফাইনালি এত বড় অ্যাক্সিডেন্ট, সব মিলিয়ে এখন আমিই আপনার কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ শোধ করার এবিলিটি আমার নেই স্যার। মাহমুদ হতচকিত হয়ে গেল। তার ভীষণ ইচ্ছে করছে কলি রাখিকোণে জমে থাকা শিশিরবিন্দুর ন্যায় অশ্রুকণাটুকু আঙ্গুলের ডগা দিয়ে মুছে দিতে, কিন্তু এটা করা হয়তো অশোভনীয় হয়ে যাবে। ভেবেই হাত প্রসারিত করতে গিয়েও গুটিয়ে নিল মাহমুদ। কলির ছলছল চোখের দিকে চেয়ে বলল, কলি এনি প্রবলেম? আপনার আখিতে অশ্রু টলমল করছে কেন? কলি দার্শনিকের মতো করে বলল, কুঠার গাছকে আঘাত করে চলে যায়, কিন্তু গাছ ঠিকই মনে রাখে। কলি, হ্যাঁ স্যার। তবে এখন আপনার জন্যই খারাপ লাগছে। অতিরিক্ত টাকাও তো ব্যয় হয়ে গেল আমার জন্য। এভাবে নিজেকে দায়ী করবেন না। এটা হয়তো আমার জন্য বরাদ্দ ছিল। আমি মরেও তো যেতে পারতাম। এভাবে বলবেন না স্যার প্লিজ। আপনার জরুরি কথাগুলো। কলির কথার জবাব দিতে যাবে মাহমুদ, অমনি তার শানিত দৃষ্টি আকস্মিক আটকে গেল রেস্টুরেন্টের কাচের দেয়াল ভেদ করে রাস্তার উপরে।
দেখল খেয়া একটি যুবক ছেলের মোটর বাইকের পিছনে উঠে বসল, দুই পা দুই পাশে দিয়ে। সে ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরল খুশি খুশি মনে। মাহমুদ অবাক চোখে দেখল আর ভাবল, খেয়ার ক্লোজলি বসার ভঙ্গিতে মনে হলো বয়ফ্রেন্ড। কিন্তু তাহলে তাকে যে বিয়ে করতে চায় এটা কেন? স্যার, কি হয়েছে? বলে কলি চেয়ার থেকে উঠে ঘাড় ঝুঁকিয়ে বাইরে তাকালো। দেখল ব্যতিক্রমী কিছুই না। রোজকার মতো সেই নানা বর্ণের, নানা শ্রেণীর ও নানান বয়সী মানুষের জটলা। সেই ইট কাঠের যান্ত্রিকতা, সেই যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া উড়িয়ে ঘেঁষাঘেঁষি করা ভিড়। কলি আবার বসে গেল। মাহমুদ আফসোস করে বলল, চলে গেল। আপনি দেখতে পেলে আমার বেশ উপকার হতো। কলি নির্বোধ চাহনি নিক্ষেপ করে মাহমুদ স্যারের দিকে চাইল। কলি আবার বসে গেল। মাহমুদ আফসোস করে বলল, চলে গেল। আপনি দেখতে পেলে আমার বেশ উপকার হতো। কলি নির্বোধ চাহনি নিক্ষেপ করে মাহমুদ স্যারের দিকে চাইল। না বোঝাইটাই শ্রেয়, যেহেতু আপনি দেখেননি। জানতে ইচ্ছুক? বলল মাহমুদ। শুনি কি দেখলেন অমন সিরিয়াস মুডে? মাহমুদ বলল। শুনে কলি অগ্রাহ্য সুরে বলল, এটা আমি দেখলে আপনার কি উপকার হতো? বুঝলাম না। বরং বুঝলাম এতে আপনার ক্ষতি হলো। মেন্টালি লস। খাবার চলে এলো দুজনের। মাহমুদ কলির প্রশ্নের জবাব দেওয়া থেকে রক্ষা পেল বলে হাফ ছাড়ল। সাদা ভাত, গরুর মাংস 2 প্লেট, দেশি শিং মাছের ঝোল, লালশাক ভাজি, কচু ভর্তা, কাঁচকলা ভর্তা, চিংড়ি ভর্তা, সালাদ, মুগমশারি মিশ্রিত পাতলা ডাল। এত কিছু দেখে কলি বলল, স্যার, এত মেনুর প্রয়োজন ছিল না একদম। এই প্রথম আমার অভিমানিনী একজন ছাত্রীকে ট্রিট দিচ্ছি। এত না হলে যে আমার হৃদয় অশান্ত রয়ে যাবে। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল মাহমুদ। কলি চাপা হাসি হাসল। আমার মা আপনার নাম দিয়েছে অভিমানিনী। আন্টির সঙ্গে কথা বলে সেদিন আমার ভালো লাগলো। খুবই জলি মাইন্ডের উনি। আমার আম্মু তো খুব বোরিং। আপনার আন্টি আপনাকে আমার সঙ্গে তার বাসায় যেতে বলেছে। সেদিন আপনি যে কলি উনি বুঝতে পারেনি। নয়তো আপনাকে উনি ছাড়তো না। এটা আমার নয়, উনার কথা। কলি প্রত্যুত্তরে কিছু বলল না। দুজন খাওয়া শেষ করল। ধোয়া উঠা কাপভর্তি দুধ চা এলো। কলি কয়েক চুমুক খেয়েই বলল, গরমে এত গরম চা খাওয়া পসিবল না। আমি জুড়িয়ে দিই? না না স্যার। কি বলছেন? চা বেশিও। শীত হলে আরো বেশি খাওয়া যেত। তাহলে শীত আসুক, বেশিই খাবেন। খাইতো বন্ধুরা মিলে। আপনি তো কিছুই বলছেন না। তাই আমার ফেভারিট চা অর্ডার করলাম। মাহমুদ তার কাপের চা কম অর্ধেক খেয়ে নিল। হুট করেই কলির কাপের সঙ্গে নিজের কাপ বদলে নিল। কলি হকচকালো, ভ্রু কুচকালো। আপনার উপকার করলাম। কমটুকুই খান, যেহেতু গরম। কিন্তু স্যার, আমার খাওয়াটা। মাহমুদ বুঝতে দিল না কিছু কলিকে। প্রসঙ্গ চেঞ্জ করে ফেলল। ওর যে জন্য ডেকেছিলাম সেটা হলো একটু আগেই যেটা বললাম, আমার জননী আপনাকে বাসায় নিয়ে যেতে বলেছে। এবং সিরিয়াসলি, নট ফান। আরেকটা বিষয় হলো খেয়াকে নিয়ে। কলি মাহমুদের মুখের কথা কেড়ে নিল। বলল, আন্টি যেহেতু বলছে, অবশ্যই আসবো স্যার, তবে অন্যদিন। আচ্ছা কলি, এটা বলুন, আপনিও তো সাহিত্যের স্টুডেন্ট। যদিও আমার মতোই নিরস। টিচার স্টুডেন্ট রিলেশনকে আপনি কিভাবে দেখেন? কলি ধুম করে হেসে উঠল। বলল, আমি এভাবে কখনো ভাবিনি স্যার। কিন্তু খেয়ার সঙ্গে আপনার বিয়ে ঠিক। সেখানে আপনি টিচার হলেই কি আর খেয়া ছাত্রী হলেই বাকি? যা ইচ্ছা করতে পারেন। রেস্টুরেন্টে লোক বেড়ে যাওয়াতে কলি ও মাহমুদ টেবিল ছেড়ে দিতে বাধ্য হল। বিল মিটিয়ে লিফট দিয়ে 3 তলা থেকে রাস্তার উপরে চলে এলো তারা দুজন। মাহমুদ প্রসঙ্গ তুলল আবার, ধরেন বিয়ে ঠিক হয়নি, তখন? কলি উদাসী গলায় বলল, এটা আমি জানি না। আপনার জরুরি কথা এসব?
ওহ নো, অবশ্য আপনার স্থানে হয়তো ঠিক আছে। আচ্ছা স্যার, গেলাম, ভালো থাকবেন। আলতো হেসে বলল কলি। কলি, শুনুন, ছাত্রী হয়ে এই কাজটা করুন। ধরে নিন এটা আপনার টাস্ক একজন শিক্ষক হতে। আপনি এই প্রশ্নের উত্তর কিংবা মতামতটা জানালেই পরবর্তী আলাপে অ্যাডভান্স হতে পারি। কলি নেত্রপল্লব উল্টিয়ে জিজ্ঞাসু চোখে স্যারের দিকে চাইল। আপনি সময় নিয়ে ভেবে জানাবেন আমাকে। টিচার স্টুডেন্টের রিলেশনকে আপনি কিভাবে দেখেন? যে কোনো ধরনের টিচার হতে পারে সেটা। কলি শুকনো মাটিতে হোঁচট খাওয়ার মতো হতবিহ্বল হয়ে গেল। তার বোধগম্য হচ্ছে না এই প্রশ্নের আনসার মাহমুদ স্যার তার কাছ থেকে জানতে চায় কেন, আর এটা বলার জন্যই বা রেস্টুরেন্টে নিয়ে আসলো কেন। হয়তো সেদিন খাওয়াতে পারেনি বলে নিজের সঙ্গে নিজে জেদ ধরল। সরাসরি এটা বললে যদি সে মাইন্ড করে, তাই কথা ছিল বলাটা বাহানা মাত্র। স্যার জেদি, এটার তার মাও বলল, নিজেও দেখেছে। আবার বিষয়টা এটাও হতে পারে তাকে ইজি করা ছাত্রী হিসেবে। কলি ভাবুকের মতো মাথা হেলিয়ে সম্মতি জানালো স্যারকে। থ্যাংক ইউ কলি, আমি অপেক্ষায় থাকব। কলি ব্যস্ত নগরীর মানুষের যানজট ঠেলে বাসে উঠে পড়ে চলে যায় বাসায়। রাতে ঘুমাতে গেলে ঘুরে ফিরে মাহমুদের কথাগুলো মনে পড়ছে তার। চিন্তা করল, হঠাৎ স্যারের এত নমনীয় সহনীয় আচরণ আমার সঙ্গে, সবই কি গিল্টি ফিল থেকে? হয়তো খাল্লি বাল্লি খেয়াকে নিয়ে কোন প্রবলেম হয়তো। মাহমুদ স্যারের বাকি কোর্সের পরীক্ষা আজ। সে টেবিলে গুরুগম্ভীরভাবে বসে আছে। লুকানো চোখে দেখছে খেয়া নকল করে যাচ্ছে নিঃসংকোচে নির্ভয়ে। তার নকল উরুর উপর রাখা। হয়তো সেফটি পিন দিয়ে আটকিয়ে নিয়েছে। মাহমুদ আজও খেয়াকে কিছু বলল না। দাঁত কিরমির করে নিজের রাগ সংবরণ করল। নকল ধরে ভরা ক্লাসে অপমানও করল না তাকে। না দেখার ভান করে রইল। পরীক্ষা শেষে সবাই খাতা দিয়ে বেরিয়ে গেল। কলিও বেরিয়ে গেল। খেয়া ইচ্ছে করে লাস্টে তার খাতা জমা দিল। আবদার করে বলল, স্যার আজ তো আমাদের পরীক্ষা শেষ, আপনার বাইকে করে চলুন না, একটু ঘুরে আসি। এই বেশি দূরে না স্যার, যেমন উত্তরা দিয়া বাড়ি হতে পারে। তারপর লাঞ্চ করব। ট্রিট আমার পক্ষ হতে। আমার মুড নেই খেয়া, আমি বোরিং পারসন। সো আমার থেকে এসব এক্সপেক্ট করা বোকামি হবে আপনার। আমি কি করলে আপনার মুড অন হবে স্যার? আমার মুড অনের দায়িত্ব আপনাকে দিতে চাই না। তো কাকে দিতে চান? আপাতত কাউকেই না। খেয়া ধূপধাপ পায়ে বেরিয়ে গেল একরাশ মন খারাপ নিয়ে। কলির ফোন বেজে উঠল। হ্যালো স্যার। যাক, নাম্বার সেভ করা আছে তাহলে। চলে যাচ্ছেন? হুম, বাসে স্যার। আপনাকে একটা পার্সোনাল টাস্ক দিয়েছিলাম আমি। স্যার পরীক্ষার জন্য চিন্তা করার সময় পাইনি, সরি। আজ রাতে ভেবে রাখবেন অবশ্যই। কাল ফোন দিব আমি। কলি এবার বিরক্ত হল। মনে মনে বলল, আজব তো। মাহমুদ স্যারকে তো ভালো জানতাম, কিন্তু এখন উনার দু একটা কথা কেমন যেন। খেয়াকে নিয়েই তা বেশ জানি, কিন্তু অন্য কোন মাধ্যম হতে জানলেই পারে। আমি কেন? সো ডিসগাস্টিং, সো বিরক্তিকর হুয়া। কলি বাসায় গিয়ে নিজের মতো রইল, মাহমুদের বিষয়টাকে তেমন গ্রাহ্য করল না। পরক্ষণে মাহমুদ কল দিবে মনে হতেই দায়সারাভাবে কিছুক্ষণ ভাবল। ঘুমিয়ে গেল রোজ রাতের মতো প্লে লিস্টের ভারতীয় বাংলা গানগুলো শুনতে শুনতে। গান শুনতে কলির অদ্ভুত রকমের ভালো লাগে। যে গান তার হৃদয় হু হু করা বেদনা জাগাতে পারে সেই গানই তার প্রিয় হয়ে ওঠে। একটু আধটু গাইতে পারে না বলে কলির খুব আফসোস হয়। কয়েকদিন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের ডিপার্টমেন্টের। নাচ গান আবৃত্তি সবই দেখা যাবে। নিদ্রায় দুচোখ বুজে আসে কলির। পরের দিন রাতে মাহমুদ কলিকে ফোন করল। কুশলাদি বিনিময় করে রাশভারী কণ্ঠে বলল, আমাকে আপনার কিছু জানানোর কথা। আপনি তো নিজ থেকে জানাবেন না? বলুন। কলি গাইগুই করল না।
যত দ্রুত সম্ভব বিদায় নিতে পারলেই বাঁচে। শান্ত স্বরে বলল, এটা নেগেটিভলি দেখার কিছুই নেই। বহু বছর আগে থেকেই টিচার স্টুডেন্ট রিলেশন করে আসছে। আবার দেখা গেল পারিবারিকভাবে প্রপোজালের মাধ্যমেও বিয়ে হয়। তবে এখানে জোরতা কাটতে সময় লাগে যদি স্টুডেন্ট বেশি সংকোচমনা হয়। আচ্ছা, থ্যাঙ্কস কলি। মাহমুদ ফোন রেখে দিয়ে চিন্তায় ডুবে গেল। মনে মনে বলল, তার মানে পারিবারিকভাবেও প্রস্তাব পাঠানো যায়। এটা তো মাথায় আসেনি। এগেইন থ্যাঙ্কস কলি। কলি ফিচলে হাসল, সচেতনভাবেই আওড়ালো, ভবের মাঝারে আমরা সবাই পাগল মেন্টাল নয়তো মাহমুদ স্যারের মতো মুডি ভারী মেজাজের ব্যক্তিত্বসম্পন্ন গাম্ভীর্যপূর্ণ মানুষ কিভাবে এত হ্যাংলামো আচরণ করতে পারল আমার সঙ্গে। হাউ ফানি জানি খেয়াকে নিয়েই। তবুও আমার থেকে কেন রে ভাই? রাতে অনলাইনে গিয়ে খেয়া তার সেমিস্টার রেজাল্ট সিট দেখল। মাহমুদ স্যারের দুটো কোর্সেই সে খারাপ করেছে, দুটোতেই A-। তার মাথা ভনভন করছে। ভাবল কি আর হলো কি? দেখি হিতে বিপরীত। তার জিপিএ এত খারাপ আসলো। ইম্পসিবল, মেনে নেওয়া যাচ্ছে না। পরের দিন সে ভার্সিটি গিয়েই কিছু ক্লাস ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তাদের রেজাল্ট জেনে নিল। ঠিকই তো আছে, কলির আসতে আজ লেট হয়েছে ক্লাসে। তাকে দেখেই খেয়া বলল, এই কলি তোর রেজাল্ট দেখ। নেট আছে না তোর মোবাইলে? হুম আছে, দেখছি। কলি ব্যাগ বেঞ্চের উপরে রাখল, দাঁড়িয়েই চেক করে দেখল তার রেজাল্ট। মাহমুদ স্যারের দুটো কোর্সে তার জিপিএ 4/4 মধ্যে। সর্বোচ্চ মার্ক পেল কলি। খেয়ার সারা মুখে রাগ ও বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। মুখাকৃতি থমথমে। দ্বিতীয় কোন উচ্চবাচ্য করল না কলির সঙ্গে। মাহমুদ স্যার ক্লাসে এলেও খেয়া রেজাল্ট নিয়ে কথা তুলল না। মেঘমন্দ্র মুখে বসে রইল। মাহমুদ স্যার বুঝতে পারল, সে ক্লাস নিয়ে চলে গেল। সব ক্লাস শেষ হয়ে গেলে মাহমুদের রুমে যায় খেয়া। সালাম দিতেই তাকে মাহমুদ জিজ্ঞেস করল, খেয়া কি বিষয়ে এলে বলো? স্যার আমার রেজাল্ট এত খারাপ হলো কিভাবে? আমি তো A+ পাওয়ার কথা। ঘোর অনুযোগ করে বলল খেয়া। নকল করে A+ পাওয়ার কথা? সেটা তো আপনার মেধার প্রকাশ হলো না। কিভাবে A+ এক্সপেক্ট করেন আপনি? নকল করে আনসার দেয়া কাউকেই আমি নাম্বার দেই না। নকল করে লিখা আর মুখস্থ থেকে লিখা আমরা টিচারেরা দেখলেই বুঝতে পারি। অসহিষ্ণু স্বরে বলল মাহমুদ। স্যার আমি কোন নকল করিনি। খাতায় লিখা থাকলে আপনি নাম্বার দিবেন না? কলি 1 মাসের মতো ক্লাস করেনি, তবুও হাইস্ট নাম্বার পেল স্যার। তার প্রতি আপনার সদয় আচরণ চোখে পড়ার মতো স্যার। আমার রেজাল্ট চেঞ্জ করে এদিন অন্তত প্লিজ স্যার। আবদারের সুরে আহ্লাদি ঢঙে বলল খেয়া। মাহমুদের বিরক্তি ও রাগ বেড়ে গেল খেয়ার উপর। টেবিলের উপর ডাস্টার দিয়ে আঘাত করে গমগমে স্বরে বলল, আপনি এত মিথ্যাবাদী মেয়ে কেন? আমি দেখেছি দুদিনই আপনি নকল করেছেন। মনে করেছেন আমি দেখিনি? টিচারের চোখ ফাঁকি দেওয়া এত সোজা। আর দেখলেও কিছুই করব না। 2 নাম্বার কাজের সঙ্গে মাহমুদ আপোষ করে না। জেনে রাখুন, যে যতটুকু মার্ক ডিজার্ভ করে সে ততটুকুই পেয়েছে। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সবসময় আমার সামনে ওড়না অসংলগ্ন অবস্থায় থাকে কেন আপনার? মেয়েদের ওড়নার কাজ কি? বুক ঢেকে রাখা। আর আপনি তো না পড়ার মতো করে রাখেন। পরের কথাগুলো কলি শুনতে পেল। সে মাত্রই স্যারের রুমে প্রবেশ করল। খেয়া আর 1 সেকেন্ডও স্যারের সামনে থাকল না। প্রচণ্ড বেগে চোখমুখ রক্তিম করে বেরিয়ে গেল গটগট পায়ে। কলির দিকে তাকালো ঘৃণাভরা দৃষ্টিতে। কলির মন চাচ্ছে এই মুহূর্তে স্যারের সামনে থেকে লুকিয়ে যেতে। উফ অফ শিট, স্যার মুখের উপর খেয়াকে এগুলো কি বলল? বলাটা ঠিকই। খেয়া মাহমুদ স্যারের সামনে কিভাবে দাঁড়ায় তা সবাই জানে দেখে। রাগী মানুষদের এই এক সমস্যা, মাথা গরম হলে মুখের লাগাম থাকে না। মাহমুদও দেখল খেয়াকে বলা তার পরের কথাগুলো শুনতে পেল কলি।
নিজেই ইতস্তত বোধ করছে। কি করবে? তার মেজাজটাই চড়াই উঠে গেল খেয়ার সাহস দেখে ও কথা শুনে। কলি পা ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলে পিছন হতে ডাক পড়ল, এই কলি শুনুন, এদিকে আসুন। কলি পা ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলে পিছন হতে ডাক পড়ল, এই কলি শুনুন, এদিকে আসুন। কলি দৃষ্টি আড়াল করে মাহমুদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কেন এলেন? এমনি স্যার, মিনমিনে স্বরে বলল কলি। কারণ ছাড়া আপনি আসেননি। বলুন বলছি। স্যার, দুটো কোর্সেই আমি সর্বোচ্চ মার্ক পেলাম কিভাবে? সিম্প্যাথি দেখালেন নাকি? মাহমুদ দুর্বোধ্য হাসল, বলল, অদ্ভুত একজন এলো নাম্বার কম পেল কেন সেই অভিযোগ নিয়ে। আপনি এলেন বেশি পেলেন কেন সে অভিযোগ নিয়ে। আপনি খেয়া পেয়েছেনটা কি আমাকে? নাকি আমি আপনাদের টিচার এটা ভুলে যান? হু, কোন সিম্প্যাথি নয় কলি, যা পেয়েছেন তাই দিয়েছি। জাস্ট ইট। সিম্প্যাথির প্রশ্ন আসবে কেন? আচ্ছা বুঝলাম স্যার, আসি। কলি চলে গেল ম্লান মুখে। মাহমুদ তাকে আর কিছু বলল না। খেয়াকেও সে জিজ্ঞেস করল না সেদিন কার বাইকে চড়েছিল সে, কারণ খেয়া তার চিন্তাভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত। সুতরাং তাতে তার বিন্দুমাত্র কৌতূহলবোধও কাজ করছে না। আজ খেয়ার মন ভালো নেই। ব্লেড দিয়ে হাত কেটে ফেলেছে। হাত নিষ্পিস করছে তার। স্থির থাকতে পারছে না একদণ্ডও। কাউকে মেরে ফেলতে পারলে ভালো হতো। সেটা তো পসিবল না। কিছু একটা ভাঙতে পারলে মনের কিছুটা দহন কমতো। সে টেবিল থেকে একটা গ্লাস নিয়ে সজোরে তার রুমের মেঝেতে ছুঁড়ে মারল। নিমিষেই অজস্র কাচের গুঁড়িতে মেঝে মাখামাখি হয়ে গেল। বাসার সবাই ছুটে এলো। তনিমা জিজ্ঞেস করল, কিরে, কিভাবে ভাঙলো গ্লাস? ভাবি, আমি ভেঙেছি ইচ্ছে করেই। মাহমুদ স্যার আমাকে ভিন্ন চোখে দেখে না। বিয়ে ক্যান্সেল। কি বলিস? কিভাবে বুঝলি? খেয়া তার দেখা কারণগুলো বলল তনিমাকে। স্যার কি অন্য কোন ছাত্রী বা মেয়েকে ভালোবাসে? তা মনে হয় না। সে যে টাইপের পার্সন। তাহলে ফাইনালি স্যারের সঙ্গে কথা বল। নো নিড ভাবি, যা বোঝার বুঝে গেছি। আমিও স্টপ হয়ে গেলাম। আব্বুকে বলো অন্য ছেলে দেখতে। অন্য ছেলে দেখবে কেন? ফাহিম না তোকে ভালোবাসে? আচ্ছা, তার কথা ভেবে দেখব। খেয়া কাটা হাত এতক্ষণ লুকিয়ে রাখল। এবার ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল তুলো দিয়ে ব্লাড মুছে ফেলে। উদ্ভ্রান্তের মতো হয়ে সে বালিশে মাথা গুজে আছে উপর হয়ে। অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে বিরামহীনভাবে। কি করবে বা কি করা উচিত কিছুই বুঝে উঠছে না। তনিমা তার কাছে এসে মাথায় হাত রাখল। একমাত্র ভালোবাসার জন্য পৃথিবীতে কারোই নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। তুই নিদর্শ। নানাভাবে চেষ্টা করেছিস। শেষবারের মতো করে যা আরো 2-4 দিন। আমার কথাটা রাখো। হু বলে খেয়া ওভাবেই পড়ে রইল আগের মতো। আজ শুক্রবার। রেবেকা সন্ধ্যায় স্বামী ও 2 মেয়ের সামনে গরম গরম নাস্তা নিয়ে রাখলেন। ডালপুরি, পেঁপে, আলু, ডিম দিয়ে ম্যাগি নুডলস রান্না ও দুধ চা। শাড়ির আঁচল দিয়ে ঘাড় মুখ মুছতে মুছতে একপাশে বেতের মোড়াটা টেনে বসলেন। অনেক আগের এই মোড়াটা তার খুব শখের। বহু বছর ব্যবহারে মোড়াটি সৌন্দর্য হারিয়েছে, পুরনো হয়ে গিয়েছে। বাসায় কিছু দূরাত্মীয়রা এলেই বলে ওঠে, এই মোড়াটা আপনার পুরান ঢাকার বাসায় থাকতে না? মাশাল্লাহ, জিনিস টেকে আপনার হাতে। হিসাব না করলে খরচের শহরে টেকা মুশকিল। রাস্তায় নামার দশা হয়। রেবেকার বুঝতে অসুবিধা হয় না তাদের তুচ্ছ করে বলা কথাগুলো। রেবেকা জবাব দেয় অধৈর্য মাখা কণ্ঠে, পুরান ঢাকা কি আবার? এখনো তো পুরান ঢাকায় আছি। স্থান বদল হয়েছে মাত্র। না, আগের গিঞ্জি বাসার চেয়ে এই বাসার পরিবেশ উন্নত। বাসায় কিছু ফার্নিচার আপডেট করেছেন দেখলাম। আশ্চর্য, স্থান বদল হলে কিছু নতুন ফার্নিচার আপডেট হলে পুরান ঢাকা নতুন ঢাকা হয়ে যায় নাকি? আগে ছিলাম চকবাজার, এখন আজিমপুর আছি। নিউ মার্কেটের কাছাকাছি। দুটো লোকেশনই পুরনো ঢাকায় পড়েছে।
চনচনে গলায় বলল রেবেকা। ঘরে উপযুক্ত মেয়ে রেবেকার, তাই আজিমপুর থেকেই সেকেন্ড হ্যান্ড কিছু ফার্নিচার আপডেট করতে হলো। একটু ভালো বাসায় উঠল, নয়তো তাও করতো না। সেই আদি আসবাবপত্র দিয়েই পোড়াজনম কাটিয়ে দিত সে। কি করবে না কাটিয়ে? সে নিরুপায়, অসহায়। তবুও রেবেকা এই মোড়াটি ফেলে দেয় না। এই মোড়ায় বসে অনেকদিন ঝগড়া করেছে সে স্বামীর সঙ্গে। ঝগড়া করার জন্য মনে খুব জোর পায় সে এই মোড়ায় বসলে। রেবেকার মুখ সারাক্ষণ ভার হয়ে থাকে, এখনো ভার। যেন এই বাসায় এইমাত্র কয়েকটা বিরাট কোন গন্ডগোল হয়ে গিয়েছে। তবে এর সঠিক কারণটা নুরুল হক তার 3 মেয়ে অবগত, কিন্তু বাইরের মানুষ তো জানে না, বুঝবেও না। তাই গরম পুরীতে কামড় বসিয়ে নুরুল হক ধীর কণ্ঠে বললেন, রেবেকা তুমি যে সারাক্ষণ এমন গোমরা মুখ করে থাকো, কারণটা আমরা জানি, কিন্তু বাইরের কেউ দেখলে কি ভাববে? ভাববে এদের দাম্পত্য কলহ লেগেই থাকে হরদম। এতে কলির বিয়েতেও প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। ধরো পাশের বাসায় বা নিচে কেয়ারটেকারের কাছে কেউ এলো, জিজ্ঞেস করল নুরুল হকের পত্নী কেমন। পাত্রপক্ষ পাত্রী খুঁজতে গেলে আগে পাত্রীর মায়ের স্বভাব চরিত্র সম্পর্কে খোঁজ নেয়, কারণ মায়ের অনেক কিছুই মেয়েরা ধারণ করে, নেগেটিভ পজিটিভ দুটোই। নুরুল হক আর কিছু বলতে পারলেন না, এমনিতেই অনেক বলে ফেলছেন। রেবেকা তার মুখে ঝামটি মেরে গজগজ সুরে বলল, কি? আমার স্বভাব চরিত্র খারাপ? এই মেয়েরা কিছু বলিস না কেন? নুরুল হলো নিরীহ চাহনি ফেললেন 2 মেয়ের উপরে। তার চোখের ভাষা জুলির পড়ে ফেলল। কিছুই তো বলা যায় না তারে, 24 ঘন্টাই বোম হয়ে থাকে। ভালো কথা বললেও ফটে উঠে। জুলির তার নুডলস পুরি চা খেয়ে শেষ করে ফেলল। একটু বুদ্ধি খাটালে কেমন হয় দেখি। সে আয়েসি ঢঙে বলল, আম্মু নাস্তাগুলো জোস হইছে, হেব্বি মজা লাগছে। কিসের ভিতর কি পান্তা ভাতে ঘি? রেবেকা দাঁত কিরমিরিয়ে জুলিকে নির্দেশ দিল, উঠে গিয়ে সোজা পড়ার টেবিলে বসবি। 1 ঘন্টার আগে উঠলে তোর পায়ের নলি খুলে ফেলবো আমি। নাস্তা খাওয়ার আছে, খাবি? এত মজা শুনতে চাইছি আমি? বদের হাড্ডি হইছিস। জুলির 1 সেকেন্ড সময়ও আর মায়ের সামনে রইল না, উঠে চলে গেল। কলির নাস্তা খাওয়াও শেষ। কণ্ঠকে নিচু করে মমতার সুরে বলল, আম্মু তুমি খাবে না নাস্তা? খেতেই তো এলাম। দিল খেতে। দেখলি তো তার কথার ধরন, আরো নরম করে সহজ করে বলা যেত না? মেয়ে কি তার একার? আমার নয়? আমার দায় নেই মেয়ে নিয়ে? আমি বুঝি না কিছু? খাবো না আমি। মাকে এখন কিছু বলায় বোকামি। কলি নাস্তার ট্রে নিয়ে কিচেনে রেখে দিল। জুলির রুমে গেল, বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল। জুলির পড়া বন্ধ করে দিল। বলল, আপা টম অ্যান্ড জেরি চলে আমাদের বাসায় প্রতিদিন একবার হলেও, তাই না? হুম। নুরুল হক দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। হ্যাঙ্গার থেকে ঝুলানো শার্টটা গায়ে জড়িয়ে বের হয়ে গেলেন। কলির মোবাইল বেজে উঠল। সে দেখল স্ক্রিনে ভেসে উঠেছে মাহমুদ স্যার। স্যার কেন আবার ফোন দিল? আজব, উনি তো অকারণে হুটহাট ফোন কখনোই দেয়নি। কলি রিসিভ করেই নিজের রুমে চলে এলো। সালাম দিল মরা কণ্ঠে। কলি সেমিস্টার ফাইনাল শেষ, এখন 2-4 দিন পড়াশোনার চাপ নেই। মা আবারও আপনার কথা বলল, কবে আসবেন বলেন? এজন্যই ফোন দিলাম। রবিবার স্যার, একবাকে জানিয়ে দিল কলি। যেহেতু যেতেই হবে, রক্ষা নেই। ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিল মাহমুদ। তার এই দিকটা কলির ভালো লাগে। প্রয়োজন শেষ করেই ফোন রেখে দিবে। সাহিত্যের স্যার হিসেবেও অতিরিক্ত একটি বাক্য বলার চেষ্টা করেনি কখনো। কি সামনে কি মোবাইলে। খুবই পার্সোনালিটি সম্পন্ন ও গাম্ভীর্যপূর্ণ মানুষ। পুরুষ মানুষের গর্ব ও আকর্ষণিত এসব। শুধু টাকা থাকলেই চলে না। চ্যাছড়া ছেলে মেয়েদের কলি 2 চোখে দেখতে পারে না।
রবিবারে মাহমুদ ক্লাসে কলিকে দেখেই চমক খেল। কলি যখন অন্যদিকে চায় তখন সে কলিকে দেখে চোখ ফেরাবার উপায় নেই। আজ কলিকে বেশ সুন্দর লাগছে। সে যে আহামারি সেজেছে তা কিন্তু নয়। অন্যদিন সে এত ছিমছামভাবে আসে। তার আসল রূপটাই লুকানো ছিল। কলির পরনে নতুন একটু পিঙ্ক কালারের সুতি ড্রেস, হাতে নতুন একটি ঘড়ি যেটা আগে চোখে পড়েনি মাহমুদের, ঠোঁটে মেরুন কালারের হালকা লিপস্টিক, চোখে টানা কাজল। চোখ দুটো অসম্ভব মায়াবতী লাগছে, নজর কাড়ার মতো। কপালের মাঝখানে ছোট একটি কালো টিপ দেওয়া। কালো টিপে এমনিতেই মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করে, আর গোলাপি রংটাই মেয়েদের জন্য তৈরি হয়েছে। রূপ লাবণ্যে এনে দেয় স্নিগ্ধতা। শ্যাম্পু করা কৃষ্ণকায় সিল্কি কেশগুলো পিছনে পাঞ্চ ক্লিপ দিয়ে বাঁধা। মাহমুদ বুঝল তাদের বাসায় যাবে বলেই এই পরিপাটি শৈল্পিক সাজ। ক্লাস শেষ করে দ্রুত পায়ে বেরিয়ে যায় সে বাস স্টপেজের গলির মুখে বাইক নিয়ে অপেক্ষা করছে কলির জন্য। ভার্সিটির সামনে থেকে উঠলে দুজনেরই সমস্যা হতে পারে, তাই সে কলিকে একটু আগেই ফোনে জানিয়েছে কোথায় থাকবে। কলি গিয়ে দাঁড়ালো মাহমুদের সামনে। মাহমুদ দেখল কলি ওড়না গলায় এক প্যাচ দিয়ে মাথায় দিয়েছে। এখন আরো সুন্দর লাগছে। হৃদয় হরণ করা রূপে দাঁড়িয়ে আছে সদ্য কলি নামের যুবতী মেয়েটি। মাহমুদের খুব ইচ্ছে করছে কলিকে সুন্দর লাগছে এটা বলার জন্য, কিন্তু ইচ্ছেকে মাটিচাপা দিতে হলো নিজের ব্যক্তিত্বের কাছে। এই কথা বলে সে যতটুকু আনন্দ পাবে, তার বিনিময়ে তার যতটুকু ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হবে, সেটা তার কাছে ইম্পর্ট্যান্ট। মাহমুদ তাকে বলল, সাপোর্ট নিয়ে বসুন। স্যার, আমি বাসে আসি। ঠিকানা বলুন। আপনি চলে যান। মাহমুদের ভ্রুযুগল কুঞ্চিত হল, বিরক্তও হল। এই কথা শোনার জন্য তো সে এতক্ষণ অপেক্ষা করেনি। বাইকে প্রবলেম? স্যার পড়ে যাওয়ার জন্য ভয় করে। আপনি বাসে করে আজ যেতে পারবেন না। আমার বাসা বকশীবাজার, দূর আছে, ঘেমে একাকার হয়ে যাবেন। বাইকে বসুন কলি। যেভাবে বসলে ভীতি থাকবে না মনে হবে, ঠিক সেভাবেই বসবেন কেবল নিজের সুবিধার জন্য। ব্যাস। কলি ম্লানমুখে মাহমুদের পিছনে বসল, কিন্তু তাকে ধরল না। বাইকের সাপোর্ট নিয়েই বসল সে। পুরো পথ দুজন কোন কথা বলল না, চুপচাপ রইল। কলিকে নামিয়ে বাইকে তালা মেরে বাড়ির নিচে রাখল মাহমুদ। লিফট দিয়ে 6 তলায় চলে গেল। লিফটের আয়নায় কলিকে মাহমুদ ভালো করে দেখে নিল। আজ কেন জানি কলিকে পলকহীন চোখে দেখতে ভালো লাগছে তার কাছে। কলিং বেলের আওয়াজ শুনেই বাতাসি এসে গেট খুলে দিল। ভিতরে চলে গেল ব্যস্ত পায়ে। মাহমুদ কলিকে ড্রয়িং রুমে বসতে বলল। সে মাকে সকালেই জানিয়েছে আজ কলিকে নিয়ে আসবে। কই মা, তোমার অভিমানিনীকে নিয়ে আসলাম ধরে। মাহফুজা বেগম ত্রস্ত পায়ে এগিয়ে এলেন হাস্যোজ্জ্বল ভঙ্গিতে। কলি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল বিনয়ের সঙ্গে। আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আরে দাঁড়াতে হবে কেন মেয়ে? বসো বসো। আমি তোমার করা মাহমুদ স্যার নাকি? কলি মৃদু হাসল। পরক্ষণে মাহফুজা ও কলি পাশাপাশি এক সোফায় বসল। বাতাসি তার নির্দেশ মতে হালকা নাস্তা এনে দিল কলিকে, পেঁপের জুস ও কেক। মাহফুজার অনুরোধে কলি সামান্য মুখে নিল। মাথায় ওড়না দিয়ে কলি নম্রভাবে বসে আছে। মাহফুজা খুঁটে খুঁটে অনেক প্রশ্ন করলেন তার পরিবার ও গ্রাম সম্পর্কে। কলি একে একে নমনীয় স্বরে তার সব জিজ্ঞাসার জবাব দিল। চোখে মুখে বিরক্তিভাব এলো না তার, কারণ তারও বেশ পছন্দ হয়েছে মাহফুজাকে। নিজের মা সারাক্ষণ চড়া মেজাজে কথা বলে বাসার সবার সঙ্গেই। এমন মধুর স্বরে শীতল গলায় যেন কথা বলতেই পারে না রেবেকা। মাহমুদ নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেছে নিয়ে একটি টি শার্ট ও নতুন ট্রাউজার পরে নিল। ড্রয়িং রুমে এসে বসল মায়ের পাশে। মাহফুজা উঠে দাঁড়ালো, বলল, বেলা হয়ে গেল, লাঞ্চ করে নে আগে। এই কলি মা, আসো টেবিলে, একসঙ্গে খাবে।
আন্টি আমি খাব না, বাসায় গিয়ে খাবো। মাহমুজা বিহবলিত স্বরে। ওমা কি কথা এসব, বাসায় অতিথি এলে না খেয়ে চলে যায়? আসো বলছি, তোমার স্যার বাইকে করে তোমাকে পৌঁছে দিবে, লেট হবে না। আর বাসায় তবলেই আসছো, আজ আমাদের বাসায় আসবে, এত বিব্রত হও কেন খালি খালি? মাহফুজ নরম হেসে বলল, কলি আসেন। মাহফুজা গোপনে উল্লসিত আপ্লুত রান্নাঘরে গিয়ে বাতাসিকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এই বাতাসি তোর মাস্টার সাবের সঙ্গে এই মেয়েটাকে মানাবে বউ হিসেবে? চলবে।